ঋতুজাকে মারতে গিয়ে বা নিজেই বিপদে পড়ল সেনাপতি। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো অনাথ আশ্রমে বাচ্চাদের অনুষ্ঠান খুব সুন্দর করে এনজয় করছে ঋতুজা। সেখানে স্মরণসভা খুব সুন্দর বক্তৃতা দিতে থাকে। তার বক্তৃতা শুনে সবাই খুব আনন্দিত হয়ে যায়। এদিকে বাচ্চারা তাকে পেয়ে অনেক খুশি। রুদ্র বলতে থাকে, মা দেখো বাচ্চারা না অল্পতেই অনেক খুশি। ঋতুজা তখন বলে, হ্যাঁ জানিস তো এই দিনটার জন্য আমি সবসময় অপেক্ষা করি। ওদের হাসি আনন্দ দেখতে আমার খুব ভালো লাগে। নিজেকে উজাড় করে দিতে মন চায় ওদের ভালোবাসতে। অবশেষে বাচ্চাদের সাথে নাচ গানে মেতে উঠে ঋতুজা তাদের সাথে মিশে যায়। এই সুযোগটাই নিতে থাকে সেনাপতি মুক্তির সঙ্গে প্ল্যান করে। মুক্তি আড়ালে সব লক্ষ্য করতে থাকে। এদিকে যে পিছনে ঘুরে নাচতে থাকে ঋতুজা, সেই সুযোগে সেনাপতি একদম পিঠের মধ্যে ঢুকিয়ে দিয়ে বেশি বিষাক্ত ইঞ্জেকশন। সেই মুহূর্তেই হাতটা ধরে ফেলে কম্পাস ছদ্মবেশ নিয়ে ঠিক সেনাপতির মতো ঝুঁকার সেজে। সেনাপতি তো অবাক হয়ে যায় যে তার হাতটা কে ধরলো, কার এত বড় সাহস, আর এই প্ল্যানটাই বা কিভাবে জানতে পারলো। সেনাপতি কিছুই বুঝতে পারছে না। এদিকে তবু ইঞ্জেকশনটা পুশ করতে যাবে ঋতুজাকে দেখে ফেলে রুদ্র। রুদ্র তো অবাক হয়ে যায়, সাথে সাথে তার মাকে প্রোটেক্ট করতে থাকে, তার মাকে জড়িয়ে ধরে। তখন সেনাপতি পালিয়ে যায়। এদিকে সেনাপতির সাথে সাথে কম্পাসও পালিয়ে যায়। সেনাপতির সাথে সাথে কম্পাসও দৌড়তে থাকে। কম্পাস তাকে ধরার জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকে আর সেনাপতি দৌড়তে থাকে। একসময় সেনাপতি তার বুদ্ধির গুণে পালিয়ে যায় সেখান থেকে। কম্পাস ধরতে পারলো না সেনাপতিকে। অন্যদিকে বিহানও চলে এসেছে, বলছে, মা তুমি ঠিক আছো? বারবার বলেছি তুমি এখানে আজকে এসো না, মানে সমস্যা হতে পারে। এমনিতেই আমরা একটা বিপদের মধ্যে রয়েছি, তুমি কেন বুঝতে চাচ্ছ না? অনাথ আশ্রমের লোকজনকে অনেক বকাঝকা করতে থাকে বিহান। ঋতুজা বলে, না বাবা, ওদের কেন বকছিস? ওরা কিভাবে জানবে যেরকম একটা অ্যাটাক হতে পারে? আমার নিজেরই তো জানা ছিল না। তাহলে ওদের বকিস না, ওরা কিচ্ছু জানে না। তখন রুদ্র তার মাকে ধরে বলছে, মা চিন্তা করো না, আমরা আছি, অবশ্যই তোমাকে প্রোটেক্ট করব, তোমার কোনো চিন্তা নেই। তখন রুদ্র বিহানকে বলে, বিহান তুই কিভাবে এলি? তুই তো ড্রাইভিং করার তোর কোনো পরিস্থিতি ছিল না, তাহলে তুই কিভাবে এলি? বিহান তখন বলে, দাদা চিন্তা করো না, আমি নিজে ড্রাইভ করিনি, মুক্তিমাসির ড্রাইভারকে নিয়ে আমি চলে এসেছি। তখন বিহান মনে মনে ভাবতে থাকে, কম্পাস কি নিজের রূপে ফিরে আসতে পারলো? ও কি ঠিক মতো নিজের ছদ্মবেশ নিতে পেরেছে, নাকি ধরা খেয়ে যাবে? তখন ড্রাইভারকে খুঁজতে থাকে সবাই। ওই মুহূর্তেই কম্পাস চলে আসে ঠিক ছদ্মবেশ নিয়ে, বলছে, তো আমি চলে এসেছি। রুদ্র তখন বলে, চল বিহান, মাকে নিয়ে চলে যায়, এখানে থাকার সেভ হচ্ছে না। আশ্রমের লোকজন সবাই ক্ষমা চাইতে থাকে, বলছে, ম্যাডাম আজকে কত বড় একটা বিপদ হয়ে যেতে পারতো, আমরা আপনাকে প্রোটেক্ট করতে পারিনি। উপরওয়ালায় আপনাকে লোক পাঠিয়ে দিয়েছিল, সেই প্রোটেক্ট করে নিয়েছে। যা শুনে ঋতুজা অবাক হয়ে যায়। তখন বলে, এভাবে বলবেন না, আমার ভাগ্যে যাই হতো না কেন, কিন্তু আশ্রমে যে কোনো ক্ষতি হয়নি এতেই আমি অনেক খুশি। কোনো চিন্তা করবেন না, আমি ঠিক আছি। এই বলে ঋতুজা রুদ্র এবং ভিয়ানকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন কম্পাস ভিয়ানের দিকে তাকিয়ে হাসতে থাকে। বিয়ান মনে মনে বলে, কম্পাস তুমি এবার আমার মাকে বাঁচিয়ে দিলে, তোমার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। এই বলে বিহানও গাড়িতে উঠে তো তারা চলে যায় বাড়ির দিকে। অন্যদিকে সেনাপতি বলতে থাকে, কে হতে পারে? ঋতুজা চৌধুরীকে কে প্রোটেক্ট করলো? কিছুই তো বুঝতে পারছি না। এই ড্রাইভারটা কে, কোথা থেকে এসেছে? এটা আমাকে খবর জানতেই হবে। আর আমার পরিকল্পনাটা কিভাবে জানলো, কিভাবে ফ্ল্যাশ হলো, কিছুই তো বুঝতে পারছি না। ওই মুহূর্তে সেনাপতিকে ফোন দেয় মুক্তি। মুক্তিমাসি বলে, সেনাপতি ফোন করছিস না কেন? আচ্ছা সেনাপতি, তোর কাজটা কি হয়েছে? সেনাপতিকে কোনো কথা বলার সুযোগ দে না। আর সেনাপতি খুব ভয় পাচ্ছে যে তার মা তাকে শুনলে কিভাবে রিয়াক্ট করবে। মুক্তি বলে, আমি জানি তুই কাজটা অবশ্যই করতে পেরেছিস, তাই না সেনাপতি? বল ঋতুজা চৌধুরী কি অবস্থা করেছিস, তাড়াতাড়ি বল, আমি না আর সহ্য করতে পারছি না। এই ঋতুজা চৌধুরী আমার জীবনটা একদম হেল করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। ও নাকি আমার বেস্ট ফ্রেন্ড, ও আমার কখনোই বন্ধু হতে পারে না, শুধু আমাকে দয়া করে গিয়েছে। তুই যদি কাজটা করতে পারিস না, তুই নিজেও কল্পনা করতে পারিস না সেনাপতি তুই কত বড় কাজ করেছিস। তখন সেনাপতি বলে, মা তুমি তো আমাকে কথা বলার সুযোগই দিচ্ছ না, আমি কাজটা করতে পারিনি। যা শুনে মুক্তি তো অবাক হয়ে যায়, বলছে, কি বলছিস সেনাপতি, করতে পারিসনি মানে? তখন মুক্তি হাতের সামনে ফুলের টপ ছিল, টপটা একদম ছুঁড়ে ফেলে রাগান্বিত হয়ে। সেনাপতি তো খুব ভয় পেতে থাকে, বলছে, মা
সবকিছু তো ঠিকঠাক চলছিল। যে আমি ঋতুজা চৌধুরীকে ইঞ্জেকশনটা পুশ করতে যাব, ওই মুহূর্তে আমার হাতটা ধরে ফেলে আমারই রূপ ধরে ছদ্মবেশ আরেকজন জোকার। আমি তো যা দেখে একদম অবাক হয়ে যাচ্ছি। মা, এমন তো নয় যে আমাদের প্ল্যান অনেক কেউ ফলো করছিল। ঋতুজা চৌধুরী কোনো লোক ফলো করছিল, এরকমও তো হতেই পারে। তখন তো মুক্তি অবাক হয়ে যায়, রাগান্বিত হয়ে ফোনটা রেখে দেয়। এদিকে ঋতুজাকে নিয়ে বিহান রুদ্র চলে এসেছে। অন্যদিকে বাড়ির সবাই জেনে গিয়েছে যে তার উপর এরকম একটা অ্যাটাক হয়েছিল। অখিলেশ চৌধুরী সামনে পড়ে রাগান্বিত হয়ে যায়, কিন্তু ঋতুজাকে কিছুই বলতে পারে না। তখন ঋতুজাকে নিয়ে সোফায় বসিয়ে দেওয়া হয়। বাড়ির সবাই চলে এসেছে। ঋতুজাকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ে, বলছে তোমরা আমাকে নিয়ে কেন ব্যস্ত হচ্ছ? আমি মরি বাঁচি, কিন্তু আমাদের পিছনে কি এরকম ষড়যন্ত্র করছে? আজকে আমাকে মারার চেষ্টা করছে, কালকে তো আমার ফ্যামিলির উপর অ্যাটাক করবে। আমি মরলে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার সন্তান, এই যে রুদ্র, বিহান, ওদের সবাইকে নিয়ে তো আমার চিন্তা হচ্ছে। তখন রুদ্র বলে, মা, এই ধরনের কথা না আর বলবে না। তোমার মরা বাচ্চারে তোমার কোনো না যায় আসতে পারে, আমাদের যায় আসে। তুমি ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নেই মা, তুমি এ ধরনের কথা আর কখনোই বলবে না। কম্পাস তখন মনে মনে বলে, মা, আমি তোমাদের কষ্ট দিতে চাই না, কিন্তু আমাকে মুক্তিমাসির প্রমাণ জোগাড় করতে হবে, তা না হলে আমি যে সামনে আসতে পারবো না। পাকাপোক্ত প্রমাণ আমাকে জোগাড় করতেই হবে, তারপর তোমার মেয়ে তোমার কাছেই চলে আসবে। এদিকে কম্পাসের বন্ধুরাও চলে এসেছে। তখন অখিলেশ বলে, কি ব্যাপার, তোমরা এখানে কেন এসেছো? সেমন্তী তখন বলে, আমরা তো একটা বিপদের মধ্যে রয়েছি, তাহলে তোমরা এখানে কেন এসেছো? তোমরা বরং চলে যাও, পরে এসো। তখন বলে, আমরা একটা দরকারে এসেছি, কম্পাসের স্মরণসভা করবো, সেজন্য এসেছি। অখিলেশ তখন বলে, শোনো, তোমরা দেখছো না আমরা কি পরিস্থিতির মধ্যে আছি, এখন অনুষ্ঠান নিয়ে ভাবছো তোমরা? ঋতুজা তখন বলে, অনুষ্ঠান বলবে না? কিসের অনুষ্ঠান? ওরা কম্পাসকে নিয়ে স্মরণসভা করবে, তাহলে তুমি কেন বাধা দিচ্ছ? অবশ্যই বাধা দিবে না। এই শোনো, তোমরা যেটা করতে যাচ্ছিলে এটা করো, ঠিক আছে? আর অখিলেশ, তুমি বারে বারে কেন অনুষ্ঠান বলছো? এটা কোনো অনুষ্ঠান নয়, স্মরণসভা, বুঝতে পেরেছো? এদিকে কম্পাস মনে মনে বলে, আমি জীবিত রয়েছি আর আমি বেঁচে থাকতে আমার স্মরণসভা দেখবো? এটা তো আমাকে আটকাতেই হবে। এখন আমার নিজেকে না ভূত ভূত মনে হচ্ছে। এটা মনে মনে বলতে থাকে কম্পাস। অন্যদিকে মুক্তি অভিজ্ঞান দত্তের সঙ্গে এসব বিষয় নিয়ে আলোচনা করছে। অভিজ্ঞান দত্ত বলে, আপনাদের উপর না ভরসা করে আমার ভুল হয়েছে। আর সেনাপতির কি দোষ দিব? ও তো বাচ্চা ছেলে। আমার ভালো একজন সন্ত্রাসী এখানে পাঠানো দরকার ছিল। মুক্তি তখন বলে, হ্যাঁ, ভালো কথাই বলেছেন, সন্ত্রাসী পাঠাবেন, তাহলে সব কিছু তো জানাজানি হয়ে যেত। ওই তীর কিন্তু আমার উপরে আগে আসতো, বুঝতে পেরেছেন? তখনই ওইখানে ডিকে আসে। ডিকে অন্য একটা রূপ নিয়ে চলে এসেছে। ডিকে এবার মিস্টার চৌধুরী সেজে এসেছে। ডিকে দেখে তো মুক্তি অবাক হয়ে যায়। তখন ডিকে তার সম্পূর্ণ পরিচয় বলে। ডিকে হচ্ছে অখিলেশ চৌধুরীর সৎ ভাই, কিন্তু তার কোনো মূল্য ছিল না, তো ডিটেলস সবকিছুই বলে দেয় মুক্তিকে। মুক্তি শুনে তো অবাক হয়ে যায়। মিস্টার চৌধুরী তখন মুক্তির সঙ্গে প্ল্যান করতে থাকে কিভাবে ঋতুজাকে জব্দ করা যায়। মুক্তি তখন বলে, বারবার যদি আমি ঋতুজাকে অ্যাটাক করি তাহলে তো আমাকে সন্দেহ করবে। মিস্টার চৌধুরী তখন বলে, একটা উপায় আছে, এভাবে আপনাকে কেউ সন্দেহ করবে না। তখন মিস্টার চৌধুরী সমস্ত প্ল্যান বুঝিয়ে দেয় মুক্তিকে। মুক্তি প্ল্যানটাতে রাজি হয়ে যায় আর অনেক খুশি হতে থাকে। তো ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হচ্ছে এবার কম্পাস কি পারবে ঋতুজা তার পরিবারকে বাঁচাতে এই মিস্টার চৌধুরী ও মুক্তির হাত থেকে? তো নেক্সট আপডেটে কি হতে চলেছে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।